ওকে, তো আমরা যেগুলো পড়ছিলাম, তো till now we have read three poems, huh? That is three sonnets. Mm, who can tell me the names of the poets of these three sonnets? Who can? Raise your hand. Okay. Iti Kaji, Shariar, Shravan. Only two. Huh? Anyone else? Who can tell me the names of these three sonnets? I have got only two names, Iti and Shariar. Jasna, Sadika, Sultana, Shukti Hussain, Nispa Mawa, Mashrika Binte Islam, Cynthia Sharnali, Adiba Nishat. Okay. Josna Akhtar, Jannatul Shafa Mubashira. Okay. So I think actually those who are present in the classes are able to name the poets who have written these three sonnets. Okay, I want to ask Sadika Sultana, please tell me the names of the poets and also the poems. The names of the poets and poems. Tell me. Sonnet 18, William Shakespeare. Hmm. One is Blindness, John Milton. Okay. How do I love the eternal How do I love thee? Okay, thee. thee? Yes. Who else written? Hmm. Who can help? Elizabeth Barrett Browning. Elizabeth Barrett Browning. Okay, I think she knows it, but in this moment she has forgotten. Okay, okay. Do you know the Yes, sir. name Elizabeth Barrett Browning? Acha, please write down the name of William Shakespeare. সবাই এইখানে মেসেজে নামটা লিখে দাও, উইলিয়াম শেক্সপিয়ার। মেসেজে সবাই লিখতে পারবা? কারণ এই বানানটা অনেকে ভুল করো, আমি একটু দেখতে চাই। উইলিয়াম শেক্সপিয়ার, PARE, তাই তো? হুম, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়ামের সাথে কয়টা এল? Double L. ডাবল এল, তাই তো? দুইটা আর হচ্ছে শেক্স, শেক্স অ্যান্ড পিয়ার, নামের বানানের সাথে কিন্তু একটা বিশেষ মজা আছে। হ্যাঁ, আদিবা নিশাত, তুমি শেক্সপিয়ারের এসটা কেন কেন ছোট হাতে দিয়ে দিয়েছ? এটা এক ধরনের ভুল। হ্যাঁ, পাংচুয়েশন মিস্টেক, দ্যাট ইজ ক্যাপিটালাইজেশনে তুমি ভুল করেছো। এই ভুলটা করা যাবে না, তাড়াহুড়ো করে হলেও। হুম, আচ্ছা ঠিক আছে, শেক্সপিয়ার বানান লিখেছো ভালোই। এরপর লেখা হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, দ্য স্পেলিং অফ দিস নেম। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। ওকে, আলামিন, সিনথিয়া, নিসপা মাওয়া লিখেছে, সাউদিয়া, এলিজাবেথ ব্যারেট, ব্যারেট, কারণ আমরা এলিজাবেথ এবং ব্যারেটে অনেক সময় মিস করি। ওকে, সো আই থিঙ্ক ইউ আর কেয়ারফুল অ্যাবাউট দ্য স্পেলিং অফ দ্য নেমস and also the writer and the writing. Thank you very much. Okay, so today we are talking about, actually in the last class we talked about lyric, about genre, then we talked about sonnet, how many kinds of sonnets are there, and now we are going to talk about foot and meter. So লিরিকটা আমরা গতদিন পড়েছিলাম, তাই না? লিরিক কি ধরনের জি কবিতা? স্যার। লিরিক কি Yes, ধরনের sir. কবিতা? শর্ট আর ব্রড? লং?
Short. short Short. poem, and short poem. And why this poem is called lyric? এই লিরিক শব্দটা কোথা থেকে আসছে? Liar. Lyre is a musical instrument which can be used to make the piece of poetry into a music or song. So from lyre, the word lyric we have got. So lyric is a kind of subjective or objective poem. What kind of poem? Subjective poem. Okay, very good. হ্যাঁ, তো এখন আমরা চলে যাব হচ্ছে ফুট এবং মিটারে। তো আমি এবিসিটা একটু ওপেন করি, কারণ খুবই ধীরে সুস্থে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? তো শুধু সনেটে লাগবে তা নয়, অন্যান্য পয়েমেও লাগবে। তো আমরা সনেট দিয়ে যেহেতু শুরু করছি, এন এবিসি অফ ইংলিশ লিটারেচার, প্রথমে আমরা যাব হচ্ছে ফুটে। ফুট, আচ্ছা, তার পূর্বে আমরা সিলেবাল সম্পর্কে তো জেনেছি নাকি? সিলেবাল সম্পর্কে আমাদের ধারণা আছে না? ছোটবেলাতে পড়েছি আমরা। জি স্যার। জি স্যার। সিলেবাল, হোয়াট ইজ সিলেবাল অ্যাকচুয়ালি? ওয়ার্ডকে ভেঙে ভেঙে মানে একেবারে যতটা উচ্চারণ করা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আ সাউন্ড দ্যাট ক্যান বি প্রোনাউন্সড ইন আ সিঙ্গেল অ্যাটেম্পট, মানে একবারে একসাথে যতটুকু উচ্চারণ করা যায় সেটুকু আমরা বলছি সিলেবাল। সো হাউ মেনি শব্দের সবথেকে ক্ষুদ্র একক? না, এটা বলা যাবে না। ক্ষুদ্র একক হচ্ছে তোমার ধ্বনি, ঠিক আছে? তো ধ্বনি আছে, তারপরে হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে ধ্বনি, তাই না? সাউন্ডের ক্ষেত্রে ধ্বনি, ধ্বনির আমরা বর্ণ বলি কাকে? ধ্বনির চিহ্নিত রূপকে, নাকি লিখিত রূপকে বলছি হচ্ছে বর্ণ। আর অক্ষর কি? অক্ষর কি বলো তো? সাংকেতিক চিহ্ন। অক্ষর কি? অক্ষর বলতে আসলে কি আমরা বর্ণ বুঝি, নাকি অক্ষর বলতে আমরা আসলে সিলেবাল বুঝি? সিলেবাল স্যার। হ্যাঁ, সিলেবালটাকে অক্ষর বুঝি, মানে একসাথে উচ্চারণ করি যতটুকু ততটুকুই সিলেবাল বা অক্ষর, ঠিক আছে? তাহলে দেয়ার আর নিঃশ্বাসে স্বল্প প্রবাসে যেটুকু উচ্চারণ করা যায়। সিলেবালস, দেখো একটু মিউট রাখো, কারো মনে হচ্ছে আমার ইয়ার থেকে খুব সাউন্ড আসতেছে। হ্যাঁ, কাইন্ডস অফ সিলেবালস, দেখো আমরা যেভাবে সিলেবাল পড়ে এসেছি সেই কাইন্ড কিন্তু এখানে না, ঠিক আছে? আমরা পড়ে এসেছি ওয়ার্ড। দেখো আমরা সিলেবাল যা পড়েছি তা কিন্তু আসলে রংলি পড়েছি, ঠিক আছে? তো ওখানে হচ্ছে ওয়ার্ড পড়েছি আমরা, যে কয় সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড থাকতে পারে, ওগুলা কিন্তু আসলে সিলেবালের প্রকার না। আমরা যে পড়েছি না, মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, না তো পলিসিলেবাল, দিস আর নট অ্যাকচুয়ালি সিলেবাল, রাদার সিলেবিক ওয়ার্ড। হ্যাঁ, আমি এটাকে কি সিলেবাল বলবো বলো? শুধু যে আমি একটা বললাম ওয়ান, এটাকে বলবো কি এক সিলেবাল নাকি এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড? এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড। সামওয়ান, এগুলো কি বলবো আমরা? এটা হচ্ছে এক সিলেবাল বিশিষ্ট দুই সিলেবাল বিশিষ্ট। দুই সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড। তার মানে এখানে আমরা বলি যে কত সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড থাকতে পারে। তাহলে হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড, এবং আমরা বলে থাকি কি পলিসিলেবল। হ্যাঁ, তাই তো, পলিসিলেবল ওয়ার্ড। সিলেবিক বলবো, ঠিক আছে? আমরা সিলেবাল হচ্ছে নাউন, সিলেবিক হচ্ছে তার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ হচ্ছে সিলেবিক। তাহলে হচ্ছে কি বলবো, যে ওয়ান হচ্ছে কি বলবো আমরা এটাকে? মনোসিলেবিক ওয়ার্ড, মনোসিলেবিক ওয়ার্ড। ওকে, এটা হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ড, তাই তো? তাহলে এইভাবে কিন্তু সিলেবাল আসলে কি জিনিস সেটা প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে এখানে। হ্যাঁ, বলা হচ্ছে দেয়ার আর 6 টাইপস অফ সিলেবালস। কয় টাইপের? 6 টাইপস অফ সিলেবালস। এগুলো আসলে কিভাবে আমরা এদেরকে কাউন্ট করব? দেখো, আমরা যদি একটু পড়ি তাহলে এগুলোকে আমরা বোঝাতে পারবো। এটা ওয়ার্ডগুলো আমার করা নাই, এখান থেকে একটু নিই। এটা তোমাদের আমি দিব, তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? তো দেখি, ওপেন হোক। দেখো, এইটা আমি একটু বলি, একটু ভালো করে দেখো। বলা হচ্ছে the 6 syllables types. There are 6 syllable types. It is very helpful for struggling readers to be able to identify the syllables type in word. Actually,
কারণ আমরা রিড করব বা স্পেলিং করব যখন তখন। দ্য সাউন্ড a vowel makes often depends upon what type of syllable it is। তাহলে একটা ওয়ার্ড বা একটা সাউন্ড, হ্যাঁ, আমরা কিভাবে করব সেটা সিলেবলের উপর ডিপেন্ড করে। বলা হচ্ছে হিয়ার আর 6 syllables টাইপ। ওকে, প্রথমটা হচ্ছে ক্লোজড সিলেবল, হ্যাঁ। দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি সিলেবল টাইপ ক্লোজ সিলেবলস হ্যাভ ওয়ান সিলেবল। কয়টা আছে? এক সিলেবল, তাই তো। এবং বলা হচ্ছে এটা এবং এটা হয়ে থাকে কি ওয়ান ভয়েল, যেটা বলা হচ্ছে ওয়ান ভয়েল ফলোড বাই ওয়ান অর মোর কনসোনেন্ট। তাহলে এখানে কয়টা থাকবে? একটা ভাওয়েল সাউন্ড থাকবে এবং একটা ভাওয়েল আর একটা বা তার অধিক কনসোনেন্ট। একটা জিনিস খেয়াল করতে হবে, যতগুলো ভয়েল থাকবে একসাথে সেই পুরোটা মিলে হবে একটা সাউন্ড। সবসময় খেয়াল করতে হবে, একটা সাউন্ড হতে হলে, একটা সিলেবল হতে হলে সেখানে অবশ্যই মিনিমাম একটা ভাওয়েল সাউন্ড লাগবে। ভাওয়েল লেটার্স আর ভাওয়েল সাউন্ড কিন্তু ভিন্ন জিনিস। ভাওয়েল লেটার্স বুঝো? কয়টা ভাওয়েল লেটার্স আছে বলো তো? অ্যালফাবেট কয়টা আছে? 5টা। ঠিক আছে তো, কিন্তু ভাওয়েল সাউন্ড আছে কয়টা জানো? ভাওয়েল সাউন্ড আছে 44 আর ভাওয়েল লেটার্স আছে মাত্র 5। 5 কি? এ ই আই ও ইউ। এগুলোকে বলি কি আমরা? ভাওয়েল লেটার্স। ঠিক আছে তো, এগুলো হচ্ছে ভাওয়েল লেটার্স। আর ভাওয়েল সাউন্ড আছে এরকম 44। তাহলে ভাওয়েল লেটার্স দিয়ে আমরা 44 সাউন্ডকে রিপ্রেজেন্ট করি অনেক সময়। এমনকি এমনও কনসোনেন্ট লেটার আছে যেগুলো দিয়ে আমরা ভাওয়েল সাউন্ডকে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে যতগুলো সিলেবল হবে, মানে একটা ওয়ার্ডে যতগুলো সিলেবল হবে, ঠিক আছে তো, ততগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড থাকতে হবে। বুঝতে পারছো? মানে একটা ভাওয়েল সাউন্ড অবশ্যই একটা সিলেবলে থাকবে, তা না হলে সিলেবল হবে না। যেমন ওয়ান সিলেবল এবং ওয়ান ভাওয়েল সাউন্ড এবং একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড আছে, বলো তো কোনটা সেটা? ওয়ান লেটার বিশিষ্ট ওয়ার্ড। আই। এখানে এটা আছে ওয়ান ওয়ার্ড, ওয়ান লেটার বিশিষ্ট, ওয়ান সিলেবল এবং ওয়ান ভয়েল, তাই তো। এই যে মাই, এখানে কয়টা ভয়েল সাউন্ড আছে? একটা। তাই তো। এটা হচ্ছে আই হচ্ছে ভয়েল সাউন্ড। ওয়াইটা কিন্তু আসলে আমরা জানি ওয়াই কি কনসোনেন্ট লেটার না? জি কিন্তু এই ওয়াই দ্বারা কিন্তু আমরা ভাওয়েল সাউন্ডকে রিপ্রেজেন্ট করছি। তাই এই ওয়াই কে কিন্তু কি বলা হয় জানো? ওয়াই কে কি বলা হয়? সেমি ভাওয়েল। হ্যাঁ, সেমি ভাওয়েল। হ্যাঁ, সেমি ভাওয়েল বলা হয়। ঠিক আছে তো। আসলে সাউন্ডটা ছিল হচ্ছে এম এ আই। দেখো আমরা যদি ক্যামব্রিজে যাই, এটা একটু ধারণা দিই, তোমরা পড়ার সময় এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে? যে তোমরা এখন থেকে খেয়াল করবে, যখনই কোনো ওয়ার্ড মিনিং দেখবা, ওয়ার্ড মিনিং দেখার সময় সেই ওয়ার্ডের সাউন্ড, ভাওয়েল এবং সিলেবলটা দেখে নিবা। যেমন যদি বলি মাই, সরি এইটা দেখো, এই যে এম এ আই আছে না? দেখো একটু মিউট করো। কেউ মনে হয় ইয়ারফোন ইউজ করো না, হ্যাঁ, এই জন্য ব্যাপক সাউন্ড আসতেছে। পরে রেকর্ড ক্লাস দেখতে গিয়ে তোমাদেরই সমস্যা হবে। যদি কারো ইয়ারফোন না থাকে তাহলে সে মিউট রাখবে, কারণ ওই সাউন্ডটা আমার কাছে রিপিট হচ্ছে, আমারই সাউন্ড আমার কাছে রিপিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এম এ আই। এখন যদি আমি বলি ওয়ান, এই ওয়ান কয় সিলেবল বিশিষ্ট বলো? এক সিলেবল এক সিলেবল। তোমাদের নিয়ে খুব বিপদ, হ্যাঁ, তোমরা সাউন্ড করতেছো শুধু। দেখো তো এইখানে ভাওয়েল সাউন্ড কয়টা আছে? একটা। হ্যাঁ, সেটা হচ্ছে আ। দেখো এই যে আ হচ্ছে ভাওয়েল সাউন্ড। কয়টা কনসোনেন্ট আছে? দুইটা। একটা পরে একটা, আগে একটা পরে একটা, ঠিক আছে তো। হ্যাঁ, তার মানে দেখো এই যে ওটা আমরা ইউজ করছি, যে ও, এই ও কিন্তু আসলে ভাওয়েল নাই জায়গায়, ও কিন্তু এখানে কনসোনেন্ট সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে তো। কারণ এখানে ই হচ্ছে, দেখো আমাদের আগে আছে ও, পরে আছে ই, একটা আছে আমাদের কনসোনেন্ট লেটার এন, কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে কয়টা ভাওয়েল পাচ্ছি বলো দেখি? একটা। কিন্তু কনসোনেন্ট পাচ্ছি কয়টা? দুইটা। হ্যাঁ, তাই জন্য বললামই তো যে ইংরেজি প্রোনাউন্সিয়েশন আর স্পেলিং কিন্তু এক জিনিস না, ঠিক আছে? এক জিনিস না। আরেকটা দেখো, আমি যদি বলি এইটা
দেখো তো এইটাকে আমরা কি উচ্চারণ করে থাকি? প্রসিডিউর Procedure. তো দেখি আমরা কি বলি এটাকে। প্রসিডিউর। দেখো তো এখানে আদৌ কি ড আছে উচ্চারণ? প্রসিডিউর প্রসিজার, ডিজে হচ্ছে জ, প্রসিজার। হ্যাঁ, আরটা হালকা উচ্চারণ হবে অথবা না করলেও চলে। প্রসিজার, প্রসিডিউর নয়, ঠিক আছে? প্রসিজার। দেখো ডিজেতে জ হয়, তাহলে আমরা যদি একটু, আমি তোমাদের একটা ইয়া দিব, লিস্ট দিব, সেই লিস্টগুলো একটু তোমরা খেয়াল করবা যে 44 সাউন্ডসকে তোমরা চিনো কিনা, ঠিক আছে? তো 44 সাউন্ডস, তার ভিতরে ভাওয়াল সাউন্ড রয়েছে কয়টা, কনসোনেন্ট সাউন্ড রয়েছে কয়টা? দেখো, সাউন্ডস ইন ইংলিশ ফনেটিক্সে গেলে আমরা তো আচ্ছা 44 সাউন্ডস। হ্যাঁ, দেখো তোমরা আমার ইউটিউবে তো আছো না? ইউটিউব চ্যানেলে বা ফেসবুক, জি স্যার জি স্যার। ফনেটিক্স রিলেটেড কিছু ভিডিও আছে, এগুলো একটু দেখে নিবা তোমরা। ফনেটিক্স রিলেটেড কিছু ভিডিও দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা, তাহলে এগুলো কাজে লাগবে। যে এগুলো তোমরা চিনতে পারবা। তাহলে যাই হোক, আমরা একটু ওদিকে গিয়েছিলাম, আমরা একটু ফিরে আসি আবার। তাহলে বললাম কি, যে আমরা যখন ফুট মিটার এগুলো কাউন্ট করব, তখন আমাদের প্রধান কাজ হবে সিলেবেলটা ধরতে পারা। যদি সিলেবেল ধরতে না পারো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আর সিলেবেল গঠন হয় কি নিয়ে জানো? একটা সিলেবেল গঠিত হয় ফনিক দিয়ে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু একটা সিলেবেলের জন্য সিলেবেলের 3টা পার্ট থাকে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে অনসেট বলা হয়, কি বলা হয়? অনসেট। প্লাস থাকে হচ্ছে নিউক্লিয়াস, তারপরে থাকে হচ্ছে সিএলইউএস। দেখো, নিউক্লিয়াস প্লাস হচ্ছে, পরে থাকে হচ্ছে কোডা। অনসেট, নিউক্লিয়াস এবং কোডা মানে হলো একটা সিলেবেল যখন হবে তখন অনসেটকে বলা হয় ফার্স্ট। তাহলে নিউক্লিয়াস সবসময় কিন্তু ভাওয়াল সাউন্ড, কি হবে? নিউক্লিয়াস সবসময় কি হবে? ভাওয়াল সাউন্ড ভাওয়াল সাউন্ড। ওকে, ভাওয়াল সাউন্ড তার আগের কনসোনেন্ট সাউন্ডকে বলা হবে অনসেট, আর পরের কনসোনেন্ট সাউন্ডকে বলা হবে কোডা। কোডা। ঠিক আছে? তো তাহলে এই জায়গাতে, সরি ক্যামব্রিজের ইয়াটা গেল, আমি একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এই জায়গাতে আমরা যে ওয়ান বানানে যে সিম্বলটা পেয়েছি, এখানে বলো তো কোনটা অনসেট, W onset. ডাব্লিউ অনসেট And ডাব্লিউ A নিউক্লিয়াস coda. আর নিউক্লিয়াস আর এন কোডা। নেল কোডা। তো এটা হচ্ছে আমাদের ভাওয়াল সাউন্ড, এটা হচ্ছে আ সাউন্ডকে রিপ্রেজেন্ট করে। আ, এটা দেখলে মনে করবে এটা উচ্চারণ হচ্ছে আ। তাহলে ওয়া, হ্যাঁ, আ, ও, আন, হ্যাঁ, ন, অতএব এটা হচ্ছে কোডা। এখন বিষয়টা হলো একটা ভাওয়াল গঠনে নিউক্লিয়াস থাকতেই হবে, মানে একটা ভাওয়াল সাউন্ড থাকতেই হবে। অনসেট থাকতেও পারে, নাও পারে, কোডা থাকতেও পারে, নাও পারে। তা বলো তো মাইতে এই যে MAI, এখানে কি আছে আর কি নাই? অনসেট আর কোডা নাই। নিউক্লিয়াস অনসেট আছে, নিউক্লিয়াস নিউক্লিয়াস আছে, এন্ড কোডা নাই। নিউক্লিয়াস তো কোডা নাই। MI এটা মিলে হচ্ছে একটা সাউন্ড, অতএব কোডা নাই। একইভাবে যদি আমি বলি যে ব্ল্যাক, তাই তো, এটাকে যদি আমি এখন প্রোনাউন্সিয়েশনে যাই, এটা কয় সিলেবল বিশিষ্ট হবে বলো তো? তোমরা বলো দেখি। ব্ল্যাক মনোসিলেবিক মনোসিলেবল। হ্যাঁ, কারণ এখানে একটা মাত্র আমাদের ভাওয়াল সাউন্ড রয়েছে, তাই তো? দেখো তো এখানে কি পেয়েছি আমরা ব্ল্যাকে? এটা হচ্ছে এ সাউন্ড, কিন্তু মাঝখানে একটা এ সাউন্ড বলা হয় এটাকে এ। তাহলে BL এইটা হচ্ছে আমাদের কি অনসেট নাকি? আর জি স্যার। A হচ্ছে, জি স্যার। আর মাঝখানেরটা হচ্ছে কি? নিউক্লিয়াস ওকে, এবার আমরা যদি একটু দেখি, দেখো এইটা যদি আমরা যাই ON, এখানে কি থাকবে বলো তো? নিউক্লিয়াস এন্ড কোডা। হ্যাঁ, তাহলে অন, তাই তো? দেখো অ, তাহলে এই স্ল্যাশ দিতে হয়, কিন্তু প্রোনাউন্সিয়েশন দেখাতে গেলে এরকম স্ল্যাশ থাকে দুই দিকে, আগে এবং পিছে, যেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি অ সাউন্ড,
তাহলে হচ্ছে অ হচ্ছে নিউক্লিয়াস আর ন হচ্ছে কি কোডা। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, মানে তিনটা জিনিস, চারটা জিনিস দেখলাম। যে প্রথমটা আই যেটা ছিল, তাই তো, এটা হচ্ছে কি এ আই, এখানে অনসেটও নাই কোডাও নাই, শুধু কি আছে নিউক্লিয়াস আছে, তাই তো। নিউক্লিয়াস। তারপরে জি আমরা স্যার। যখন মাইতে দেখলাম এখানে অনসেট আছে আর নিউক্লিয়াস আছে, কোডা নাই। তারপরে যখন আমরা অনে গেলাম, অনে গেলে কি পেলাম আমরা, নিউক্লিয়াস পেলাম, নিউক্লিয়াস। কোডা পেলাম। নিউক্লিয়াস আর কোডা। আর এখানে আমরা কি কি অনসেট পেলাম, নেই। অনসেট, তাই তো, নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস কোডা। তাহলে একটা বড় ওয়ার্ড দেখি আমরা এবার, হ্যাঁ, যেখানে আমরা কয়টা সিলেবল পাবো এবং প্রত্যেকটা সিলেবলকে আমরা আলাদা করে বুঝতে পারি কিনা। বিউটিফুল, তাই তো, বিউটিফুল। এখন চিন্তা করো, আমরা এটাকে ফুল বলতাম, তাই না, এফ ইউ এল, কিন্তু আসলে এখানে তাহলে এফ ইউ এল যদি বলি তাহলে ফুল, তাহলে এখানে একটা তো ভাওয়াল সাউন্ড হচ্ছে না, এটা তো একটা ভাওয়াল সাউন্ড আছে, উ আছে না এই জায়গায়। এফ হচ্ছে, ফ হচ্ছে আমাদের অনসেট, উ হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ল হচ্ছে কি আমাদের কোডা। কিন্তু আসলে আমরা কি পাই সেটা দেখি। দেখো এই যে অ সাউন্ডটাকে খুবই হালকা ভাবে আমরা দিচ্ছি, তাহলে এখানে আমরা দেখি যে কি কি পাই। বিউটিফুল, তাহলে আমরা প্রথমে দেখি এখানে কয়টা সিলেবল বিশিষ্ট। তাহলে এটা যদি এটা ধরি, 3 সিলেবল। 2টা। ট্রাইসিলেবিলিক ওয়ার্ড। দেখো এইখানে তিনটা, হ্যাঁ, তিনটা ভাওয়াল লেটার্স মিলে কিন্তু একটাই মাত্র ভাওয়াল সাউন্ড, বিউ, বিউ। তাহলে এখানে কি আছে, কি কি আছে বলো তো, অনসেট আছে আর নিউক্লিয়াস আছে, তাই তো। তারপর টি, টি আই, এখানে কি আছে, অনসেট আছে আর নিউক্লিয়াস আছে। এখানে কি আছে, এখানে অনসেট আছে, অনসেট নিউক্লিয়াস অনসেট কোডা। নিউক্লিয়াস কোডা। হ্যাঁ, তিনটাই আছে, তাই তো। হ্যাঁ, তাহলে এইভাবে আমাকে একটা ওয়ার্ডের সিলেবল কয়টা হয় সেটা বের করতে হবে। দেখো এটা হচ্ছে ইউ সাউন্ড, কিন্তু বিউ, এইটুকু হচ্ছে ইউ, এই যে ব ইউ, আর টি আই এফ এল ফল, হ্যাঁ, বিউটিফুল। তাহলে হচ্ছে বিউটিফুল, এই হচ্ছে আমাদের তিন সিলেবল বিশিষ্ট, মানে ট্রাইসিলেবিক ওয়ার্ড। এখন আমরা যেটা পড়ছিলাম, আমরা ছিলাম হচ্ছে কিসে জানো, সরি এটা কোথায় ফেললাম, এই জায়গাতে। এবার আসি, তাহলে এগুলো দেখছো না, দেখো এখানে কি কি আছে, ইন, অন, ক্যাট, হিম, পট ইত্যাদি। এখানে সবগুলোতে কয়টা সিলেবল আছে, কয়টা ভাওয়াল সাউন্ড আছে, একটা ভাওয়াল সাউন্ড। তাহলে আমরা বলছি কি, দেখো ক্লোজ সিলেবলস, দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি সিলেবল টাইপস, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত। ক্লোজ সিলেবল হ্যাভ ওয়ান ভাওয়েল ফলোড বাই ওয়ান অর মোর কনসোনেন্ট, তার আগে পিছে এক বা একাধিক কনসোনেন্ট সাউন্ড থাকতে পারে। দ্য ভাওয়েল হ্যাজ শর্ট সাউন্ড, এবং ভাওয়েলটা হবে শর্ট ভাওয়াল সাউন্ড, লং ভাওয়াল সাউন্ড, শর্ট ভাওয়াল সাউন্ড, ডিপথং, মনোপথং, অনেক কথা আছে, তাই তো। সো দ্য ভাওয়েল ইজ ক্লোজড, এটাকে ক্লোজড বলা হচ্ছে, কারণ কি, ইন অন দ্য রাইট সাইড বাই ওয়ান অর মোর কনসোনেন্টস, হ্যাঁ, ইন অন দ্য রাইট সাইড বাই অর মোর কনসোনেন্টস, তাহলে আগে বা পিছে একটা করে কি থাকবে, কনসোনেন্ট সাউন্ড দিয়ে এটাকে ক্লোজ করা থাকবে, এবং একটাই সিলেবল হবে, এটা হচ্ছে ক্লোজ সিলেবলস। ওকে, দেন যেমন এখানে আমরা পেয়েছি আপেল, শর্ট এ। এখানে আবার মাঝে মাঝে বুঝতে হবে যে অনেক সময় ভাওয়াল লেটার থাকে কিন্তু এগুলো উচ্চারিত হয় না, বাদ পড়ে যায় কিন্তু। যেমন হচ্ছে ওয়ার্ডস উইথ মোর দ্যান ওয়ান সিলেবল ক্যান বি মেড আপ অফ এন্টায়ারলি ক্লোজ সিলেবলস। তাহলে এখানে আমরা যা পাবো সব, যেমন হচ্ছে অ্যাডমোনিশ, একটা ওয়ার্ড অ্যাডমোনিশ, এখানে যতগুলো ইয়া আছে, ভাওয়াল সাউন্ড আছে, সরি সিলেবল আছে, সবগুলো কি, সবগুলো হচ্ছে আমাদের ক্লোজ সিলেবল। হ্যাঁ, কারণ কি, একটা করে ভাওয়েল আছে, তার সাথে একটা করে বা দুটা করে আগে পিছে কি কি আছে, কনসোনেন্ট সাউন্ড আছে, আছে না। এবার আসি, দেখো ওপেন সিলেবলস। হ্যাঁ, ওপেন সিলেবলস কি, ওপেন সিলেবলস হচ্ছে এন্ডস ইন ওয়ান ভাওয়েল এন্ড দ্য ভাওয়েল সেজ ইটস নেম লং সাউন্ড, এটা আবার লং সাউন্ড দিয়ে পড়ে। বলছে হচ্ছে অ্যান ওপেন সিলেবলস এন্ডস ইন ওয়ান ভাওয়েল। দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমাদের যখন ক্লোজড হবে তখন কমপক্ষে রাইট সাইডে কি থাকবে, কমপক্ষে রাইট সাইডে একটা কনসোনেন্ট থাকবে। দেখো তো সবগুলো আছে রাইট সাইডে, জি স্যার, মানে কোডা থাকবে, মূল কথা হলো কোডা থাকতে হবে, তাই তো। মানে ক্লোজ সিলেবল হতে হলে জি স্যার। ভাওয়াল সাউন্ডের পরে একটা কোডা থাকবে, আর ওপেন হলে পারে সেখানে কোনো কোডা থাকবে। মিউট রাখো, মিউট রাখো, ইয়ারফোন ইউজ করো তোমরা একটু, হ্যাঁ, তা না হলে তোমাদের যদি খোলা রাখো তাহলে আমার কথা আমার কাছে আসছে, তোমরা একটু রেকর্ড ক্লাস আমাদের দেখবা যে কেমন সমস্যা হয়, তোমরাই বলবা সমস্যা হচ্ছে পরে।
তাহলে হচ্ছে an open syllable ends in one vowel and the vowel says its name long দেখো সবগুলো কি vowel কোথায় আছে মাহফুজ শেষে তুমি একটু মিউট রাখো তুমি ওপেন করো না প্লিজ তাহলে ভাওয়েলটা ওপেন কেন কারণ তারপরে আর কোনো কনসোনেন্ট সাউন্ড নেই তাই তো থাকবে না এইজন্য এবার হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ই এই সিলেবল টাইপ ভাওয়েল থাকবে কনসোনেন্ট থাকবে এবং শেষে একটা ই থাকবে কিন্তু এই ইটা উচ্চারিত হবে না সাইলেন্ট হয়ে যাবে ঠিক আছে তো তাহলে হেট এখানে ই আছে কিন্তু ই এর কোনো উচ্চারণ আছে না না স্যার না স্যার আমরা যদি বলি এইচ এ টি ই আমরা হেটি বলবো হেটি হ্যাঁ বলো না হেট হেট কি হলো দেখো এইচ ই আই টি আমরা যদি এখানে এইচ এ টি ই বলি তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটতেছে এইচ ই আই টি দেখো এটা কিন্তু আগে অনসেট আছে মাঝখানে নিউক্লিয়াস আছে শেষে কোডা তাহলে ই গেল হ্যাঁ এই ইটা গেল কই এই ই তো নাই অনুচ্চারিত হ্যাঁ তাহলে এটাকে আমরা কি ধরনের বলতেছি প্রথমে কনসোনেন্ট তারপরে ভাওয়েল সরি প্রথমে ভাওয়েল তাই তো ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবল হ্যাঁ এইভাবে তাহলে কমনলি নন অ্যাজ সাইলেন্ট ই এটাকে বলে সাইলেন্ট ই এটা হলো থার্ড টাইপ ইন দিস সিলেবল টাইপ দেয়ার ইজ আ ভাওয়েল ফলোড বাই আ কনসোনেন্ট তাহলে প্রথমে ভাওয়েল থাকবে ভাওয়েলের পরে একটা কনসোনেন্ট থাকবে কিন্তু কনসোনেন্টের পরে একটা সাইলেন্ট ই থাকবে তাই তো দ্য সাইলেন্ট ই মেক্স দ্য ভাওয়েল বিফোর ইট সেজ ইটস নেম লং তার মানে এখানে যখন একটা ই থাকছে তখন একটা লং ভাওয়েল সাউন্ড হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো আর কন্ট্রোল সিলেবলস আর কন্ট্রোল মানে হচ্ছে শেষে আর থাকলে এই আরটাকে আমরা প্রোনাউন্স করব না আর থাকলে কি করব না আমরা ওটাকে প্রোনাউন্স করব না ঠিক আছে তো তার মানে দেখতে এটা কনসোনেন্ট ভাওয়েল কোডা মানে অনসেট ভাওয়েল মানে নিউক্লিয়াস এবং কোডার মতো লাগে কনসোনেন্ট নিউক্লিয়াস কোডা হ্যাঁ কিন্তু আসলে আরটা কি হচ্ছে দেখো ব্রিটিশ ইয়াতে অবশ্যই আমেরিকা ব্রিটিশ আবার ভিন্নটা আছে অনুচ্চারিত হ্যাঁ দেখো দেখো আ হ্যাঁ রটাকে হালকা কোন ইউএসএ তে এখন উচ্চারণ করে এটাকে কা হ্যাঁ হ্যাঁ দেখো এই জায়গায় শুধু কা আর আ রটা ফা দা আ ঠিক আছে তো এইভাবে যদি আমরা দেখি আরটা অনুচ্চারিত থাকবে মানে আর কন্ট্রোলড মানে হচ্ছে আর কে আমরা প্রোনাউন্স করব না হ্যাঁ তবে বলছে আর সাউন্ডস লাইক দ্য নেম অফ দ্য আর লেটার ইউ ডিডন্ট হিয়ার দ্য এ অ্যাট অল কার হ্যাঁ এরকম আর কি তাই বলছে in R control syllable a vowel is followed by the letter R. The R controlled vowel and gives it a different sound. It is neither too long and too short. মানে এইটা আমরা এমন ভাবে উচ্চারণ করি আরটাকে যে ওর সাথে ভাওয়েলের সাথে মিলে গিয়ে ভাওয়েলটা কখনো লং এবং কখনো শর্ট উচ্চারিত হয় তাহলে আমরা কয়টা নাম পেলাম এই পর্যন্ত বলো তো চারটা কি কি One syllable, open, vowel consonant, E, আর control syllable, আর control syllable. ওপেন সিলেবলস তারপর হচ্ছে এই যে ওপেন তাই তো আর প্রথমে ক্লোজড ওপেন ক্লোজড তারপরে হচ্ছে ওপেন তারপরে এরপর হচ্ছে open, ভাওয়েল কনসোনেন্ট ই Vowel consonant. ই তাই তো শেষে আর কন্ট্রোল আর control syllable. টিম সিলেবাস এটা একটু বাদ পড়ে গেছে দেখুন ভাবে হ্যাঁ ভাওয়াল টিম সিলেবাস মানে অনেকগুলো আছে ঠিক আছে তো আর কন্ট্রোলড সিলেবাস আর এটা হচ্ছে কি কনসোনেন্ট দেখো কনসোনেন্ট এলি এই যে এলি টেবল তাই তো লিটল টার্টল এই রকম একটা আছে তাতে কনসোনেন্ট এলি syllables are normally found at the end of a word they consist of a consonant followed by the letter কি বলো এল ই নাকি হ্যাঁ এল ই দ্বারা উচ্চারিত হয় তাহলে এইভাবে আমরা টোটাল কয়টা পেলাম 6টা নাকি আমরা একটা বাদ দিয়ে ফেলছি এটা দেখি ভাওয়েল টিম সিলেবাস এখানে কি করছে দিস সিলেবল টাইপ কন্টেইনস টু ভাওয়েল নেক্সট টু ইচ আদার দেখো দুইটা করে আছে হ্যাঁ দুইটা করে এবং এটা লং হয়ে যায় দ্য ভাওয়েল মেক্স ওয়ান সাউন্ড দুটা কিন্তু ভাওয়েল লেটারস কিন্তু একটা মাত্র সাউন্ড হবে
about 50% of the time this rule will apply to double vowels. এটা কারণ ডাবল ভাওয়াল বলছি। if two vowels go walking, the first one does the talking and says its name, the other vowel stays quiet. তাহলে দেখো এখানে যখন দুটো থাকবে তখন একটা ভাওয়াল কিন্তু সাইলেন্ট হয়ে যায়, একটা ভাওয়াল কিন্তু সাইলেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো এখন দেখো এই জায়গায় আমরা যখন বলছি বিচ, বি ই এস সি এইচ, এখানে উচ্চারণ কি এ করতেছি না ই এর উচ্চারণ করতেছি বলো তো? হ্যাঁ, তাহলে এরকম ভাবে কিছু আছে যে আগের বা পিছের যে কোনো একটা সাইলেন্ট হয়ে যায়। ইউ ক্যান কম্পেয়ার ইট টু আ বুলি, দ্য ফার্স্ট ভাওয়াল শাউটস ইটস নেম এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কোয়াইট। তাহলে সবসময় প্রথমটা হচ্ছে কি হয়, তার নামটা শাউট করে, মানে সে হচ্ছে উচ্চারিত হয়, আর দ্বিতীয়টা কি হয়ে যায়, চুপ হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রথমটা উচ্চারিত হয়, দ্বিতীয়টা চুপ হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে আমাদেরকে শিখতে হবে যে কি ভাওয়ালস মানে লেটারগুলো থাকলে কি উচ্চারিত হয়। হ্যাঁ, এর মানে শর্টকাট কোনো টেকনিক নাই। এর জন্য আমি তোমাদেরকে বলবো যে দেখো আমাদের যে ফেসবুক পেজ আছে ওখানে আমি একটু তোমাদেরকে দেখাই। ওখানে গেলে মেইনলি এখানে যে ভিডিও ক্লাসগুলো আছে, হ্যাঁ, ওখানে এগুলো অবশ্যই তোমরা দেখে নিবা। হ্যাঁ, আমি একটু ইয়েটা বলে দিই, প্লে লিস্ট, এই যে ফনেটিক্স, হ্যাঁ, কোথায় হারালাম, উপরে চলে গেছে, কমপ্লিটিং সেন্টেন্স, এখানে একটা প্লে লিস্টই আছে ফনেটিক্স নিয়ে। হ্যাঁ, এই যে ফনেটিক্স, হ্যাঁ, প্লে লিস্ট 8, এখানে 41টা কিন্তু ভিডিও দেওয়া আছে, আরও দরকার, মানে এই বিষয়গুলো ছোট ছোট করে দেওয়া আছে, তোমরা একটু এটা দেখে নিবা সবাই। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। সিরিয়াল দেখবো এই যে 20 ভাল সাউন্ড কি। স্যার এখনো কি ভয়েস ইকো হচ্ছে? হ্যাঁ, এখনো হচ্ছে। তুমি কি ইয়ারফোন ইউজ করছো না করছো না? ইয়ারফোন ইউজ করতেছি, তারপরে এটা কিভাবে হয় আমি তো এটা বুঝতে পারতেছি না। আমি কথা বললে সেই কথাটা আবার আমার কাছে ফিরে আসতেছে, এটা একটু খেয়াল করবা। ওকে, তো ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কয় প্রকারের সিলেবাস বলো? 6 প্রকার। হ্যাঁ, সবাই একটু বিষয়টা পড়ে নাও, আমি এটা গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে একটু দেখে নিবা। হ্যাঁ, 6 প্রকারের নামটা একবার দেখে নাও, আরেকবার বলি দিয়ে আমাকে একজন বলবে, দেখি কে বলতে পারে। প্রথম হলো ক্লোজড, তারপর হলো ওপেন, তারপরে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবালস, ভাওয়েল টিম সিলেবালস, আর কন্ট্রোল সিলেবালস, কনসোনেন্ট এল ই সিলেবালস। হ্যাঁ, তো হাত তোলো দেখি কে কে বলতে পারবে। ওকে, এখন সাদিকা সুলতানা বলো, তুমি কি আগে হাত তুলেছো না এখনকারই নতুন হাত তোলা হলো? আগের হাত তোলা এটা। আচ্ছা, তাহলে বলতে পারবা? বলো। না স্যার, বলতে পারবে না? দেখি কয়টা বলতে পারো। ওপেন সিলেবাল, ক্লোজ সিলেবাল, তারপর ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল, তারপরে হচ্ছে আর কন্ট্রোল সিলেবাল, তারপরে হচ্ছে টি সিলেবাল, টিম, তাই তো? হ্যাঁ, ভাওয়েল টিম সিলেবাল। হ্যাঁ, ভাওয়েল টিম সিলেবাল। ভাওয়েল টিম আরেকটা পাচ্ছি না স্যার। আরটা কি কে বলতে পারবা? জি স্যার, কনসোনেন্ট এল সিলেবল। হ্যাঁ, এল সিলেবাল। ওকে, তো আশা করি এই যে কনসোনেন্ট এল সিলেবাস। হ্যাঁ, তাহলে আচ্ছা, এই হলো আমাদের সিলেবালের টাইপ আসলে। আর আমরা যেটা ছোটবেলাতে পড়ে এসেছি ওটা হচ্ছে ওয়ার্ড টাইপ, মানে কয় সিলেবল বিশিষ্ট ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে? এই ওকে, তাহলে একটু খেয়াল রাখবা, তাহলে আমাদের সিলেবাল ধরতে সুবিধা হবে। এটা একটা কথা গেল। এবার আমরা চলে আসি আমাদের ফুট বলে যে ব্যাপারটা সেটাতে। ফুট কত পেজ ছিল জানো? 35? জি স্যার, 35। হ্যাঁ 35। ওটা কি আমরা সবাই পড়েছি একটু? কি জিনিস ফুট?
জি স্যার, পড়েছি কিন্তু কিন্তু মানে বুঝতে কেমন যেন পারিনি পুরোটা। আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই। বুঝিনি। এখন বুঝতে পারবা। হ্যাঁ, এখন বিষয়টা হলো এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হলো দুইটা তিনটা শব্দ আছে, যেটা হচ্ছে এগুলো বুঝতে হবে। এখন এগুলো খুবই জটিল টাইপের বিষয়। হ্যাঁ, যখনই ফনেটিক্সের বিষয় আসবে না, তখন বিষয়টা একটু জটিল। দেখো, এইখানে যখন আমরা সিঙ্গেল সিলেবল বিশিষ্ট দেখতেছি, তখন এখানে স্ট্রেস আনস্ট্রেসের সিঙ্গেল ওয়ার্ডে আমরা খুব একটা বুঝি না। কিন্তু যখন দেখো তো এই ওয়ার্ডটাকে কি হলো, দেখছো বানান ভুল করেছি। দেখো এইখানে একটা সুন্দর একটা ডট মতো আছে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। এটার মানে হলো এখানে যে তিনটা সিলেবল আছে, তার ভিতরে প্রথমটা একটু ফোর্সফুলি উচ্চারিত হবে, মানে লাউডলি উচ্চারণ করতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু প্রোনাউন্স লাউডলি, আর বাকিগুলো হালকা, হ্যাঁ, এরকম আর কি। তো এখানে এই হিসাবে অ্যাকসেন্ট এবং আনঅ্যাকসেন্টেড, স্ট্রেস অথবা আনস্ট্রেস বলে একটা কথা আছে, ঠিক আছে? দেখো, দেখো অ্যাকসেন্ট বলতে কি মানে কি বোঝায় অ্যাকসেন্ট? অ্যাকসেন্ট মানে হচ্ছে, দেখো আচ্ছা এই জায়গায় ওটা না, আর ডিস্টিংটিভ এমফাসিস গিভেন টু আ সিলেবল অর ওয়ার্ড ইন স্পিচ বাই স্ট্রেস অর পিচ। পিচ মানে হচ্ছে কতটুকু জোরে তুমি উচ্চারণ করবা, কতটুকু জোরে তুমি উচ্চারণ। এই যে দেখো আমি জোরে, জোরে কোন জায়গায় চাপ দিচ্ছি, রের উপর আমি একটু জোরে উচ্চারণ করি, হ্যাঁ, জোরে বা জোরে, জোরে বা জোরে, এরকম। মানে তুমি কোন সিলেবলটার উপর বেশি ফোর্স দিচ্ছ, এমফাসাইজ দিচ্ছ, সেইটাকে নির্দেশ করা, তাকে বলা হচ্ছে অ্যাকসেন্ট। তাহলে অ্যাকসেন্ট তুমি জোর দিচ্ছ কি না দিচ্ছ, এই জিনিসটাকে বোঝায়। আর নেটিভ স্পিকাররা অ্যাকসেন্ট খুবই ইউজ করে, এই জন্য ওদের ওয়ার্ডগুলোকে আমরা ফুলি ধরতে পারি না। কারণ কি, কিছু অংশ একটু অ্যাকসেন্ট দিয়ে বলতেছে, বাকিগুলো সাইলেন্টের মতো লাগতেছে, মনে হচ্ছে আমার কানে আসেনি। কিন্তু প্র্যাকটিস করতে করতে একসময় আমরা ধরে ফেলতে পারি যে আসলে কেমন কি হয়। তাহলে আর ডিস্টিংটিভ এমফাসাইজ গিভেন টু আ সিলেবল অর ওয়ার্ড ইন স্পিচ, বিশেষ করে কথা বলতে গিয়ে, বাই স্ট্রেস অর পিচ। এখন বলো তো, কবিতা কি রিডিং করার জন্য নাকি আসলে রিসাইটেশনের জন্য, কোনটা? রিসাইটেশন। কবিতা লেখা হয় হচ্ছে রিসাইটেশনের জন্য, রিডিং এর জন্য না। কিন্তু আমরা আসলে রিডিং পড়ি, কিন্তু প্রোজ মেইনলি রিডিং করার জন্য, তাই তো, রিসাইটেশনের জন্য না। তার জন্য এই সমস্যাটা আমাদের, যে পোয়েট্রিকে আমরা প্রোজের থেকে একটু আলাদা করে বুঝি না। যেহেতু দিস ইজ ফর রিসাইটেশন, সো দেয়ার কামস দ্য আইডিয়া অফ রিদম। রিদম মানে তাল, একটা মানে কি বলবো, সুন্দর একটা মিউজিক্যাল ইফেক্ট এখানে পোয়েট্রিতে দিতে হয়। আর এই দিতে গিয়ে এই অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টেড ব্যাপারটা কিন্তু চলে আসে। এই অ্যাকসেন্ট বা আনঅ্যাকসেন্টকেই আমরা আবার বলতেছি হচ্ছে স্ট্রেস এবং আনস্ট্রেস। হ্যাঁ, দেখো স্ট্রেস এবং আনস্ট্রেস সিলেবল বলতে আমরা কি বুঝি? দেখো, a stress syllable is a part of a word that you say with greater emphasis than the other. তো একটার উপর তুমি একটু জোর দিচ্ছ বেশি। তাহলে এই যে বিউটিফুল বলে যে শব্দ আমরা পেয়েছি, ওয়ার্ডটা, এখানে যে তিনটা সিলেবল আছে, তার ভিতরে কোন সিলেবলটার উপর স্ট্রেস আছে বলো তো? বিউটিফুল। বিউটিফুল, বি এর উপর। বি এর উপর স্ট্রেস আছে, আর বাকি দুটো হচ্ছে কি? আনস্ট্রেস। আনস্ট্রেস। ঠিক আছে তো, আনস্ট্রেসড। ওকে, তা এই ব্যাপারটা স্ট্রেস এবং আনস্ট্রেস, এটা বলছে অল্টারনেটিভলি অ্যান আনস্ট্রেস সিলেবল ইজ আ পার্ট অফ আ ওয়ার্ড দ্যাট ইউ সে উইথ লেস এমফাসাইজ দ্যান দ্য স্ট্রেস সিলেবলস। হ্যাঁ, however you don't emphasize or de-emphasize syllables using volume. তুমি ভলিউম ইউজ করি আমরা করি না, বরং ইনস্টেড ইউ ইউজ পিচ। পিচ মানে কি বুঝো? পিচ মানে যেখানে একটু আমি ফোর্স দিব বেশি। হ্যাঁ, দেখো এগুলো আমরা বুঝবো তখন যখন লিঙ্গুইস্টিক পড়বো, হ্যাঁ, থার্ড ইয়ারে গিয়ে। দেখো পিচটা কি? পিচ ইন স্পিচ দ্য রিলেটিভ হাইনেস অর লোনেস অফ আ টোন। তাহলে টোনটা তুমি হাই করবে না লো করবা, অ্যাজ পারসিভড বাই ইয়ার, মানে আমার কানে লো আসলো নাকি হাই আসলো, এইটা হুইচ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভাইব্রেশন পার সেকেন্ড প্রডিউস বাই দ্য ভোকাল কর্ড। তাহলে পিচ ইজ দ্য মেইন অ্যাকোস্টিক কোরিলেট অফ টোন অ্যান্ড ইন্টোনেশন রিলেটেড টু টপিক অর টোন। তাহলে হচ্ছে পিচ হচ্ছে কি বললাম, যে আমার সাউন্ডের হাইনেস অর লোনেস। তাহলে এই যে বিউটিফুল, যে না বিউ
একে আমি জোর বলছি হাই, আর এটা হচ্ছে হাই পিচ, তাই তো? আর বাকি দুটো তো হচ্ছে লো পিচ, মানে উপর থেকে নিচের দিকে সাউন্ডটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যখন আমরা কোনো কবিতা পড়বো তখন কবিরা অটোমেটিক বলে দেয় যে আমার এই কবিতার রিদমিক স্টাইলটা কেমন হবে। মানে তোমার অরিজিনাল ওয়ার্ডের স্ট্রেস আনস্ট্রেস যেমনই হোক না কেন, কবি তোমাকে যেভাবে বলবে তোমাকে উচ্চারণটা সেভাবে করতে হবে। কবিরা বলেই দিবে যে আমার কবিতাটা এই। অনেক সময় তোমরা কেউ কি গান টান কখনো শিখছো, হারমোনিয়াম ডুগিতবলা বাজাইছো কখনো? নোটেশন বুঝো? নোটেশন বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সারেগামা, বুঝো তো নাকি? সারেগামা নাম শুনছো না? জি স্যার। সারগাম কেন দরকার? সারগাম কেন দরকার? লো পিচ থেকে হাই পিচে যাওয়ার জন্য। না, ঠিক ওটা না। এটা হচ্ছে সারগাম হচ্ছে একটা গ্রামার। আমাদের যেমন ইংরেজির একটা গ্রামার আছে না, যে এইভাবে আমাদের কথা বলতে হলে আমরা এই বুঝবো, তেমনি সারগাম হচ্ছে একটা গ্রামার। অনেকে সারেগামা না জেনেও কিন্তু গান ভালো গাইতে পারে। সারগাম হচ্ছে গানের সুরটাকে কি করা, অন্যের কাছে রিপ্রেজেন্ট করা। মনে করো আমি একটা গান লিখছি, কিন্তু গানটা আমি তাকে গেয়ে শোনাইনি। রবীন্দ্রনাথ অনেক গান লিখে গেছে এবং গানের পাশে তিনি সারগামটা দিয়ে গেছেন, কিন্তু গানটা কখনো তিনি গেয়ে শোনাননি। তাহলে যে সারগাম বাজাতে জানে সে ওই সারগাম বাজিয়ে ওই গানের সুরটা তুলতে পারবে। তাহলে সারগাম হলো কি, গানের সুরটাকে বহন করে। গানও লেখা থাকে পাশে, কিন্তু সারগামও লেখা থাকে। বুঝতে পারছো যে এই লাইনটার এই সারগাম, মানে ওইভাবে হারমোনিয়ামে বাজালে পারে বা ওই নোটেশনগুলো বাজালে পারে ওই সুরটা আসবে। কি বুঝতে পারছি? হ্যাঁ, তেমনি ভাবে যখন একজন কবি বলে দিবে যে আমার এই কবিতাটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, তার মানে আয়াম্বিক পেন্টামিটার বললো মানে তোমাকে সিলেবেলগুলো ভাগ করে ফেলতে হবে। ভাগ করে সেখানে আয়াম্বিক বা হচ্ছে আয়াম্বাস খুঁজতে হবে, তারপরে 5টা ভাগে ভাগ করতে হবে, মিটারকে 5টা ভাগে ভাগ করতে হবে, দিয়ে যেটা পাবা তুমি সেটা পড়লে পরে যে রিদম হবে সেই রিদমে এই কবিতাটা পড়তে হবে। তাহলে আমরা এখন সেটা পড়তেছি, তার মানে তোমাকে সিলেবেল আগে ধরতে পারতে হবে। সিলেবেল ঠিক মতো না ধরতে পারলে তুমি তো আয়াম্বাক বা পেন্টামিটার না কি মিটার তুমি বুঝতে পারবে না। অতএব সিলেবেলটা খুবই জরুরি। এখন আমরা তো এখানে ফনেটিক্স পড়ছি না, এখানে মেইন হচ্ছে প্রবলেম যে এটা একটু জটিল, তোমাদের নিজে থেকে স্টাডি করতে হবে, ওয়ার্ডের বিষয়গুলো বুঝতে হবে। অবশ্য তোমরা কিছু ফরমেটিভ বিষয় স্টাডি করলে পরীক্ষা পার হয়ে যাবা, কিন্তু বিষয়টাকে অনুধাবন করতে হলে অনেক ডিপ পড়াশোনা করা লাগে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওটা বাদ দিলাম। তাহলে আমরা বুঝলাম তো স্ট্রেস আনস্ট্রেস কি, পিচ কি, তারপর হচ্ছে অ্যাক্সেন্ট কি, বুঝছি তো নাকি? এখন আসি আমরা এই জায়গাতে। হ্যাঁ বলো। যখন ভয়েসটা হাই করব তখন সেটা স্ট্রেস, আর যখন লো করব তখন সেটা আনস্ট্রেস। হ্যাঁ, মানে হাইনেস হলে পারে স্ট্রেস, আর হাই মানে স্ট্রেস মানে কি চাপ বা জোর, আর আনস্ট্রেস মানে হ্যাঁ, আর যখন লো থাকবে তখন সেটা আনস্ট্রেস বা আনঅ্যাকসেন্টেড। হ্যাঁ, অ্যাকসেন্টেড বা আনঅ্যাকসেন্টেড বা স্ট্রেস বা আনস্ট্রেস। ওকে, এখন আমরা দেখি। আচ্ছা স্যার। দেখো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা অনেক সময় ডিকশনারি ঘাটলে পারে আমরা স্ট্রেস এবং আনস্ট্রেসের যে মার্ক বা চিহ্ন সেটা পাই হচ্ছে এরকম। এই যে এটা থাকলে বুঝবো কি আমরা, দেখো প্রাইমারি স্ট্রেস, হ্যাঁ প্রাইমারি স্ট্রেস ইজ মার্কড বাই আইপিএ বাই পুটিং আ রেজড ভার্টিক্যাল। দেখো রেজড ভার্টিক্যাল লাইন, এইখানে একটা ভার্টিক্যাল লাইন। আর যেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস ইজ মার্কড উইথ আ লোয়ার্ড ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে আর নট লাউড অ্যাজ প্রাইমারি, তাহলে হচ্ছে আনস্ট্রেস, যেটা হচ্ছে সেকেন্ডারি। দেখো তাহলে হচ্ছে প্রাইমারি হচ্ছে স্ট্রেস সবসময়, আর সেকেন্ডারি হচ্ছে কি আনস্ট্রেস, তাই না? সেকেন্ডারি সিলেবেলস আর হুইচ আর নট, দেখো হুইচ আর নট কমপ্লিটলি আনস্ট্রেস বাট আরন্ট অ্যাজ লাউড অ্যাজ দ্য প্রাইমারি স্ট্রেস। সুতরাং সেকেন্ডারি স্ট্রেস ইজ মার্কড উইথ আ লোয়ার্ড ভার্টিক্যাল লাইন, এইটা। হ্যাঁ, তাহলে এই স্ট্রেস এবং আনস্ট্রেসের ব্যাপারগুলো এটা খেয়াল করতে হবে। আর কবিতাতে যখন আমরা মার্ক করব তখন একটু ভিন্নতা আছে। কবিতাতে মার্ক করার সময় আমরা মেইনলি এই ধরনের স্ল্যাশ ইউজ করে থাকি। এটা হচ্ছে দেখো এই স্ল্যাশ আর এইটা, অনেক সময় আমরা আবার এই মার্কটা ইউজ করে থাকি। আমরা পরীক্ষার সময় এই মার্কটা ইউজ করব, ঠিক আছে? এই যে স্ল্যাশ মার্ক, এই স্ল্যাশ মার্কটা হচ্ছে স্ট্রেস মার্ক। কি বললাম এটা? স্ট্রেস মার্ক। এই যে স্ল্যাশ মার্ক, এই মার্কটা হচ্ছে ইজ ইউজড টু ইন্ডিকেট আ স্ট্রেস সিলেবল, আর এই যে ক্রস টু ইন্ডিকেট অ্যান আনস্ট্রেস সিলেবল। ঠিক আছে তো? অবশ্য আমরা তাহলে লিটারেচারের ক্ষেত্রে আমরা এই যে চাঁদের মতো ঢেউ কাটা, এটা করব হচ্ছে আনস্ট্রেস। তাহলে ঢেউ কাটাটাকে বলবো কি আনস্ট্রেস নাকি? আর স্ল্যাশটাকে বলবো স্ট্রেস। তার মানে তোমাকে এই চিহ্নটা দাও মানে তাহলে তুমি কোনটাকে, এখানে দি কে নাকি কার কে
কোনটাকে বেশি ইয়া দিয়ে কথা বলবো, ফোর্স দিবা কোনটাকে, এমফাসিস দিবা কোনটা? কারকে কারকে। তাহলে বয়, যেমন একটা যদি আমি বলি এইখানে যদি আমি একটা উচ্চারণ করি তাহলে কেমন হবে? আ বয়, তাহলে কি দিব, কোথায় হবে স্ট্রেস হবে কোনটাতে? বয়, দেখো আ উচ্চারণ হচ্ছে না, আ বয় বা হচ্ছে দ্য বয় বা দ্যাট বয়। হ্যাঁ, তাহলে এরকম আমাদের আবার কিছু ইয়া আছে যে যেহেতু আমরা জানি পার্টস স্পিচ কত প্রকার বলো তো? 8 প্রকার। এর ভিতরে আবার ওই পার্টস স্পিচের ভিতরে কিছু আছে যেগুলোতে সবসময় স্ট্রেস হয় যদি সিঙ্গেল সিলেবল হয়, অন্যান্য ভিয়া পেপারও আছে, বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এইগুলোকে আমরা ধরি যে অধিকাংশ এগুলোতে কি কি হয়, স্ট্রেস হয়। কিন্তু যখন কবি বলে দিবা আয়াম্বিক পেন্টামিটার, তখন জেনারেলি কোনটা স্ট্রেস হয় আর কোনটা আনস্ট্রেস হয়, তখন কি আর খাটবে বলো? তখন কি আর খাটবে না, তখন আমাকে ওই কবি যেভাবে বলেছে যে একদিকে পেন্টামিটার হবে আর একদিকে আয়াম্বিক হবে, তখন আমাকে ওই নাউন হোক আর আর্টিকেল হোক আর যাই হোক না কেন, যদি স্ট্রেস হয় তো স্ট্রেস দিতে হবে, আনস্ট্রেস হলে আনস্ট্রেস দিতে হবে, কারণ কবি অলরেডি বলে দিয়েছে যে এই কবিতাটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে। ঠিক আছে, কিন্তু জেনারেলি আমরা ধরে নিই যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এগুলোতে কি থাকে, স্ট্রেস থাকে যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, মানে সিঙ্গেল সিলেবল ওয়ার্ড হয়। কিন্তু যদি সিঙ্গেলের বেশি হয়, তাই না, ড্রাই মানে ট্রাই বা ড্রাই বা মানে পলি, তখন তো ওখানে আরো সিলেবল থাকবে, তার ভিতরে কোনোটাই স্ট্রেস কোনোটাই আনস্ট্রেস হতেই পারে। এখানে খেয়াল করো তো, দেখো ডে এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, তাই না, পার্ট একটা সিঙ্গেল ওয়ার্ড, নেল একটা সিঙ্গেল ওয়ার্ড, টোল একটা সিঙ্গেল ওয়ার্ড, কারফিউ কারফিউ এটা একটা সিঙ্গেল ওয়ার্ড কিন্তু দুটো সিলেবল আছে। তাহলে দুটো সিলেবলের মধ্যে প্রথমটাকে সবসময় স্ট্রেস দেওয়া হয়, দ্বিতীয়টাকে আনস্ট্রেস করা হয়, এটা জেনারেলি আর কি। ঠিক আছে, তাহলে সিঙ্গেল যতগুলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব থাকবে আমরা ধরে নিব এগুলোতে স্ট্রেস হবে। আর যদি একের অধিক সিলেবল হয়ে থাকে তাহলে ধরে নিব যে প্রথমটাতে আমরা স্ট্রেস দিব, আর বাকি যেগুলো আছে আর্টিকেল, প্রিপজিশন, কনজাংশন, ঠিক আছে, তো এইগুলোতে আমরা প্রধানত কি দিয়ে থাকি, আনস্ট্রেস দিয়ে থাকি জেনারেলি। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবা। স্যার এটা আবার একটু বলবেন? হ্যাঁ, আমরা পার্টস স্পিচ কত প্রকার জানি বলো? জি স্যার, 8 প্রকার। তাহলে ধরে নিই নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। কি ব্যাপার এরকম হচ্ছে কেন? এগুলো হচ্ছে মেইন ওয়ার্ড বলা হয়, এগুলো হচ্ছে মেইন ওয়ার্ড। এই মেইন ওয়ার্ড যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, মানে সিঙ্গেল সিলেবিক ওয়ার্ড হয়, তাহলে সবসময় কি বোঝায় দিব, আমরা এগুলোকে স্ট্রেস দিব, স্ট্রেস। এই কয়টা বাদ দিয়ে বাকি যেগুলো আছে আনস্ট্রেস। ঠিক আছে, তবে এগুলো যদি দুই বা ততোধিক সিলেবল থাকে তখন আমরা ধরে নিব যে প্রথমটার উপরে কি হবে, স্ট্রেস হয়, স্ট্রেস। যেমন আমরা বিউটিফুল দেখেছি বা অনেক ওয়ার্ড দেখবো যেগুলো প্রথমটাই মিলে ধরা হয়, এগুলোকে প্রাইমারি বলা হয়, প্রাইমারি সিলেবল বলা হয়, কারণ ওটা দিয়ে হয়। তবে এটার ভিন্নতা রয়েছে, সেগুলো আমরা এখানে আলোচনা করবো না বা আলোচনা করার সুযোগও নেই, তোমরা একটু নিজেরা শিখে নিবা। এইটা হলো ব্যাপার। তাছাড়া বাকি আর্টিকেল রয়েছে, প্রিপজিশন রয়েছে, এগুলোর উপর কি থাকবে, আনস্ট্রেস না স্ট্রেস বলো? আনস্ট্রেস। ঠিক আছে, তো যেগুলো হচ্ছে মেজর ওয়ার্ড নয়, ঠিক আছে, মেজর না মেইনলি আর কি, যেমন প্রিপজিশন আছে, আর্টিকেল আছে, এগুলোকে। কিন্তু কবিতায় পড়তে গেলে কিন্তু এর ভিন্নতা হবে, কারণ কবি যে সেন্সে বলবে সেই সেন্সটা আমাকে ডেভেলপ করতে হবে। ওকে, তাহলে তোমরা বুঝে নিয়েছো যে ফুট। এখন আসি, ফুট কি জিনিস? ফুট হলো দুই বা ততোধিক স্ট্রেস এবং আনস্ট্রেস সিলেবল মিলে যে একটা ইউনিট গঠন করা হবে, সেই ইউনিটটাকে আমরা বলবো হচ্ছে একটা ফুট। এইটা একটা ফুট, এটা একটা ফুট, এটা একটা ফুট, এটা একটা ফুট, এটা একটা ফুট। এবং ফুটগুলোকে মেইনলি আমরা আলাদা করি কি দিয়ে, স্ল্যাশ দিয়ে। স্ল্যাশ দিয়ে আমরা ফুটকে একটা থেকে আরেকটাকে আলাদা করি। এখন আমি ফুটগুলো বুঝবো কেমন করে, যে কোনটা কি ফুট হবে? ঠিক আছে, এটা আমি বুঝবো কেমন করে? এটা একটু ডিফিকাল্ট, এটা তোমাদের এত বেশি গভীরে যাওয়ার দরকার নেই, বিকজ ওই যে বললাম ফনেটিকের ব্যাপার আছে। তবে এখানে আমি একটু বলি যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই তো নাকি একটা লাইন। প্রথমে এটাকে আমরা কি করবো বলতো, সিলেবল চিহ্নিত করবো, তাই তো? এখানে কয় সিলেবল বিশিষ্ট ধরতে হবে, যেহেতু বলা হচ্ছে সনেট মানে আয়াম্বিক পেন্টামিটার, তাই তো? তাহলে এখানে কয়টা মিটার থাকবে? 5টা মিটার। আচ্ছা, ধরলাম। আমরা আগে সিলেবল গুলো ভাগ করে নিই। তাহলে হচ্ছে শ্যাল একটা, আই একটা, কম একটা, কম পেয়ার দুইটা, একটা, এ একটা,
ডি একটা সামার একটা, অনেক সময় সামার সাম হ্যাঁ ধরা হয়, অনেক সময় এমটাকে আলাদা করে ধরা হয়। আসলে এম ডাবল থাকুক আর যাই থাকুক সেটা সিঙ্গেল উচ্চারিত হয়। সেই সময় আমরা ধরবো হচ্ছে সাম আ ডে। তাহলে কয়টা হলো আমাদের এখানে সিলেবল? 1 2 3 4 5 10টা 6 7 8 10টা 9 10। তার মানে সনেটের প্রত্যেকটা লাইনে কয়টা করে ইয়া থাকবে, সিলেবল থাকবে? 10টা সিলেবল। 10টা 10টা করে 10 সিলেবলস হতে হবে। সরি, সিলেবল 10 সিলেবলস। ওকে, এবার আসবো আমরা। তাহলে এখন আমাদেরকে করতে হবে কি, ফুট এখন চিহ্নিত করতে হবে। যেহেতু সনেটে বলেছে কি আয়াম্বিক, তাই না? আয়াম্বিকে আসি। তাহলে আয়াম্বিক কি জিনিস আমরা একটু দেখি। দেখো আয়াম্বিকে কয়টা সিলেবল থাকবে বলো দেখি? আয়াম্বিকে দুটো সিলেবল থাকবে, দুইটা। এক প্রথমটা হবে আনস্টেজ, পরেরটা হবে কি আনস্টেজ, পরেরটা স্টেজ। তাহলে প্রথমটা হবে আনস্টেজ, পরেরটা হবে, তার মানে দুই সিলেবল বিশিষ্ট আমাদের ইয়া হতে হবে, ফুট হতে হবে। তাহলে এটাকে আমরা দুই সিলেবলে ভাগ করে নিই আগে। তাহলে এখান থেকে একটা ভাগ করলাম, তাই তো? এখানে একটা ভাগ করলাম, এখানে একটা ভাগ করলাম, এখানে একটা। তাহলে আমরা কি 5টা পেয়েছি ফুট? জি স্যার। আচ্ছা, তাহলে 5টা হয়ে গেল। এখন বিষয়টা তাহলে এটা গেল আমাদের কয়টা ফিট হলো? 5 ফিট, তাই তো? 5 ফিট, 5 ফিট বা মেজার বলা হয় এগুলোকে। আচ্ছা, 5 ফিট, আমরা এটাকে মিটারও বলছি। দেখো এখন এই ফিটটা, আচ্ছা আমরা মিটার বলি, এটা ফিট বলি না, আমরা মিটারটাকে বলি, তারপরে ফিটে আসতেছি। হ্যাঁ, তাহলে এখানে আছে 5 মিটার, তাই না? তাহলে 10টা সিলেবলকে আমরা 5 মিটারে ভাগ করে নিলাম। এখন মিটারটা আমরা একটু দেখে আসি, তারপরে এখানে আসি। মিটার কি? যতগুলো ফুট থাকবে। তাহলে এখানে কয়টা ফুট আছে আমরা পেলাম? কোথায় গেল সেটা? 5টা। হ্যাঁ, তাহলে 5টা। তাহলে কি 5 কে কি 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 বলা হয়? পেন্টা। পেন্টা। তাহলে 5 কে বলি কি আমরা? পেন্টা। তাহলে দেখো পেন্টা মিটার হয়ে গেছে না এটা? হ্যাঁ জি স্যার। 5টা মিটার হয়ে গেছে। জি এখন স্যার। মিটারগুলো কি জাতীয় সেটা আমাকে এখন বুঝতে হবে। এখন কবি বলেছে সনেট মানে হচ্ছে আয়াম্বিক। আয়াম্বিক মানে কি? প্রথমটা হবে আনস্ট্রেস, পরেরটা হবে আনস্টেজ, পরেরটা হবে স্টেজ। তাহলে আমি যেগুলোতে স্ট্রেস সেগুলোতে আমি একটু কালার করে দিলাম, হ্যাঁ, লাল কালার। এগুলো তো সব স্ট্রেস। পেয়ার, হ্যাঁ, টু, সাম। সাম, ডে। এই তাহলে এগুলো হলো কি আমাদের সবই স্ট্রেসড। স্টেজ, স্ট্রেস। আর বাকিগুলো হলো আনস্ট্রেস। আনস্ট্রেসড। আনস্টেজ। কে করতে বলেছে এগুলো? সনেট করতে বলেছে নাকি? সনেট বলেছে যে আমি হ্যাঁ। আমার প্রত্যেকটা লাইনে 5টা মিটার থাকবে এবং এই মিটারে যতগুলো ফুট থাকবে এই প্রত্যেকটা ফুট হবে আয়াম্বিক। আয়াম্বিক মানে আগেরটা আনস্ট্রেস, পরেরটা হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, এইটা কিন্তু তোমাদের আসবে। এটাকে বলা হয় স্ক্যানশন। কি বলে আমরা এটাকে? স্ক্যানশন বলি। মানে একটা স্ক্যানশন। লাইন দিয়ে, এখন তোমাদের একটা লাইন দিলাম, খাতা তোলো, খাতায় পরের লাইনটা তোলো। Shall I compare thee to a summer's day? কি বলবো? Thou art more lovely and more more temperate. lovely and more টেম্পারেট। temperate. সবাই খাতাতে একে প্রথমে 10টা সিলেবলে ভাগ করো। করার পরে দুটা দুটা করে 5টা মিটার বানাও। মিটার বানিয়ে দ্বিতীয়টার উপরে ওই যে স্ল্যাশ মার্ক, আর প্রথমটার উপরে ওই যে তোমার ঢেউ কাটা যে চাঁদের মতো নাকি, ওইটা দাও। কারণ আমি কিন্তু চাঁদ দিতে পারতেছি না, এই জন্য সমস্যা। সবাই করো দেখি এটা।
করতেছো সবাই কাজটা? হুম। জি স্যার। স্যার ক্লাসের সময় তো শেষ হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, আবার লিংক দিব প্রতিদিন প্রতিদিন স্যার মতো। করছি স্যার। আচ্ছা, সবাই করেছো? আর 2 মিনিট, কারণ আমি যখন করব তোমাদের সাথে মিলাতে হবে, মিলাই দেখবা যে পেরেছো কিনা। এর ভিতর দিয়ে আমরা স্ক্যানশন শিখে যাচ্ছি, এর ভিতর দিয়ে আমরা আয়াম্বিক পেন্টামিটার কি সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? স্যার হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমি এটা এবার একটু করে দেখাই, তোমরা একটু খেয়াল করো। তাহলে প্রথমে তোমরা বলো তো এখানে 10টা সিলেবল কিভাবে করছি? দাও, আর্ট, মোর, লাভ, লি, তাই তো? অ্যান্ড জি মোর, স্যার। টেম, টেম্পারেট কি 3টা ভাগ? তিনটা। 8, নাকি? বলো তো জি স্যার। এই সিলেবলটার নাম কি? বলো, এখানে তিন ধরনের সিলেবল আছে কিন্তু টেম্পারেটে। স্যার ওপেন সিলেবল। এটা হচ্ছে বাওয়াল কনসোনেন্ট ই। হ্যাঁ, ভাওয়েল, কনসোনেন্ট, সাইলেন্ট ই। আর এটা ক্লোজড। আর কন্ট্রোলড, পা। ও সরি স্যার, হ্যাঁ। এইটা হচ্ছে ক্লোজড, নাকি? এইটা হচ্ছে ক্লোজড। এইটা কি বলো? দাও। এইটা কি? এটা ক্লোজ। না, এটা ওপেন, কারণ না, এটা ওপেন Open. কারণ এখানে কোডা নাই। ওপেন। হ্যাঁ, হ্যাঁ। এখানে শেষে দেখো এরকম করে আমরা কিন্তু এখানে মোটামুটি 3-4 ধরনের সিলেবল কিন্তু পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, হুম। আচ্ছা, কয় মিনিট আছে? 2 মিনিট আছে। হ্যাঁ, তাহলে আমি ভিডিওটা কেটে দিই। হ্যাঁ, আজানটাও শেষ হয়ে যাক, তারপরে আমি লিংক শেয়ার করছি। হ্যাঁ, হুম। আচ্ছা, একটু কেটে দিলাম। আমরা আমাদের পড়াতে চলে আসি, তাহলে যেখানে ছিলাম আমরা। তাহলে এখন দেখো তোমাদের কাজ হবে, এখানে সবগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ, এখানে তোমরা জাস্ট 3 থেকে 4টা নাম মুখস্থ করে রাখবা। প্রথমটা হচ্ছে আয়াম্বিক, এটা সবচেয়ে বেশি, কারণ লিরিক মানে ধরে নিবা আয়াম্বিক, আয়াম্বিক। তারপরে পেন্টামিটার হতে পারে, টেট্রামিটার হতে পারে। তাহলে আয়াম বা আয়াম্বাস অ্যাডজেক্টিভ হচ্ছে আয়াম্বিক। এটার ইয়া কি? কয় সিলেবল বিশিষ্ট? বলো। 2 সিলেবল। 2 সিলেবল, এবং এটা হচ্ছে আনস্ট্রেস আর স্ট্রেস। ঠিক তার অপোজিট ট্রকি বা ট্রকেইক, এটা হচ্ছে স্ট্রেস আনস্ট্রেস। 2 সিলেবল বিশিষ্ট কিন্তু। এবার দুটাতেই স্ট্রেস থাকবে, এটা হচ্ছে স্পন্ডেইক বা স্পন্ডেইক। ফিরিক হচ্ছে কি? আনস্ট্রেস, দুটাতে আনস্ট্রেস। ও, একটু মিউট রাখো। হুম। এইভাবে তোমরা যদি সবগুলোর নামই একবার পড়ে নিতে পারো, কারণ এতে মাথায় থাকবে, তবে এই 4টার বেশি আপাতত দেখার দরকার নেই। হ্যাঁ, নামগুলো মনে রেখো, কিন্তু তোমরা সবচেয়ে বেশি করে মনে রাখবে প্রথম 2টা, কারণ এই দুটার ব্যবহারটাই তোমরা পাবা তোমাদের এই ইয়ারটাতে। আর এটা নিয়ে আলোচনায় ফার্স্ট ইয়ারে এটা আসলে সবসময়ের জন্য দরকার নেই। এখানে জাস্ট তোমাকে একটা ধারণা দেওয়া, ইন্ট্রোডাকশন দেওয়া, কিন্তু এটা সম্পর্কে যদি তোমার বেসিক ধারণা থেকে আরো ডিপে যেতে হয়, তোমাকে আলাদা করে পড়তে হবে। হ্যাঁ, আলাদা করে আরো গভীরে শিখতে হবে, ফনেটিক্স শিখতে হবে, এগুলো সম্পর্কে অত আমাদের জানার দরকার নাই। স্যার প্রথম 4টা পড়বো? হ্যাঁ, প্রথম 2টা বেশি করে মনে রাখবা, কারণ প্রথমটাই মেইনলি তোমাদের যে লিরিক মানেই বুঝতে হবে আয়াম্বিক। ঠিক আছে? তো যতগুলো পয়েম আছে সব এই আয়াম্বিক। হ্যাঁ, বাকিগুলো একটু নামগুলো খেয়াল রাখবা, যাতে তোমাদের যদি ব্রিফ কোশ্চেন চলে আসে, তাই তো, যে এটা দিয়ে কয় সিলেবল বিশিষ্ট, অ্যানাফেস্ট কি, হ্যাঁ, আনস্ট্রেস, স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেস, আনস্ট্রেস, এভাবে করে একটু তোমরা সবগুলো একটা খাতায় লিখবা, দেখে দেখে খাতায় লিখবা, তাহলে দেখবা মাথায় চলে আসবে। ঠিক আছে? তাহলে আয়াম্বিক সম্পর্কে ধারণা হয়েছে তো নাকি? আয়াম্বিক মানে হচ্ছে জি স্যার। 2 সিলেবল বিশিষ্ট একটা ফুট, যার প্রথমটা হবে আনস্ট্রেস, পরেরটা হবে স্ট্রেস। স্ট্রেসড। এবার আমরা মিটারে আসি। মিটারটা কত পেজে ছিল জানো? 49। 49। ওকে, এটা কত নম্বর পেজে যাচ্ছি আমি? 41, 47,
49 ইয়া মিটার। তাহলে মিটার কি? ওই যে অ্যারেঞ্জমেন্ট অফ ফুট, আমরা তো ফিট পড়ে এসেছি নাকি? ফিট আর ফুটের মধ্যে পার্থক্য কি বলো তো? এটা কি? ফুট আর ফিট কি? স্যার ফুট একটা আর ফিট ততোধিক থাকলে তখন প্লুরাল, তাই তো? সিঙ্গুলার, সিঙ্গুলার হচ্ছে ফুট আর প্লুরাল ফর্ম হচ্ছে ফিট। তাহলে বলছে কি দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফিট ইজ স্ট্রেস অর আনস্ট্রেস সিলেবল। মানে ফিট মানে হচ্ছে স্ট্রেস এবং আনস্ট্রেস সিলেবল, যেটাকে আমরা একটা ভার্স লাইনে কিভাবে অ্যারেঞ্জ করছি, মানে কয়টা করে থাকতেছে সেটাকে আমরা বলতেছি মিটার। তার মানে এক একটা ফিটকে আমরা বলতেছি মিটার, কিন্তু ফিটকেই বলতেছি কি মিটার। যখন সেটা কোথায় ইউজ করতেছি? যখন আমরা এটা ভার্স লাইন ইউজ করছি। দেখো অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি বলো তো? অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি জানা আছে? অঙ্ক হচ্ছে একটা আর অনেক, শূন্য থেকে একদম শুরু করে, তাই তো 9 পর্যন্ত, 9 পর্যন্ত এগুলো বলা হয় কি অঙ্ক। অঙ্ক বলা আর যখন এইগুলোকে আমরা ব্যবহার করে কোনো কিছুর গণনাতে ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে কি সংখ্যা। সংখ্যা। যেমন যদি বলি 1, তাহলে এটা হচ্ছে কি অঙ্ক। অঙ্ক। কিন্তু যখন বললাম একটা কলম, তখন সংখ্যা। সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে? তো সিমিলারলি আমরা যখন জাস্ট হিসাব করার জন্য না, জাস্ট নামটা বলার জন্য বলবো, তখন সেটাকে বলবো হচ্ছে ফুট বা ফিট। কিন্তু যখন আমার ভার্স লাইনে চলে আসবে, তখন এটাই হচ্ছে আমাদের ফুট আর এটাই হচ্ছে একটা মিটার। তাহলে এখানে কয়টা মিটার আছে বলো? 5টা মিটার আছে। তাহলে হচ্ছে পেন্টামিটার। যদি একটা থাকে তাহলে হবে কি? মনোমিটার। মনোমিটার। দেখো আ লাইন কন্টেইনিং 1 ফুট, তাই তো? 1 ফুট মানে মনোমিটার, মানে মনোমিটার আছে এই লাইনে, তাহলে এই লাইনটাকে আমরা বলছি মনোমিটার। আর লাইন কন্টেইনিং 2 ফিট হয়ে যাচ্ছে কি? ডায়ামিটার। ডায়ামিটার। টেট্রা, পেন্টা, এগুলো তোমরা একদম 8 পর্যন্ত মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? বেশি লাগে না, জাস্ট এখানে তুমি কখনো কখনো টেট্রা পাবা, কখনো ডাই, ট্রাই, এগুলো মনোটা পাবা না। মেইনলি হচ্ছে পেন্টা আর হচ্ছে টেট্রা, এটাই আমরা মেইনলি দেখি তোমাদের এই কয়টা কবিতার ভিতরে আছে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের মেইনলি ফুট এবং মিটারের বেসিক ব্যাপারটা। স্যার একটা ফিটে কি স্ট্রেস এবং আনস্ট্রেস দুইটা থাকবে নাকি? কেন কেন এখানে আমরা পাইলাম না? দুটাতে তো স্ট্রেস আছে, আবার দুটাতে আনস্ট্রেস আছে না? তোমরা আমরা খেয়াল করনি, বই খেয়াল করো, একটু খেয়াল করো। আবার আইএমপিক এর ক্ষেত্রে স্যার, আইএমপিক এর ক্ষেত্রে তো ওইটুকুই থাকবে, আগেরটা আনস্ট্রেস পরেরটা স্ট্রেস। আইএমপিক মানে প্রথমটা আনস্ট্রেস পরেরটা স্ট্রেস, বুঝোনি? আইএমপিক কি কোনো কিছু হবে? আর তাহলে এরকম দুইটা নিয়ে হবে, একটা সিলেবল থাকলে তো আইএমবিক না, 2 সিলেবল থাকলে আইএমপিক হবে না। 2 সিলেবল থাকলে আইএমপিক না, দেখো তোমার মানে স্যার আইএমবিক না, দুইটা থাকলে শুধু আইএমবিক দুইটা না তো। সিলেবল থাকে। দুটা সিলেবল থাকে, দুটা সিলেবল তো 4টাতে থাকে। আইএমবিকেও থাকে, ট্রকেইকে থাকে, স্পন্ডিতেও থাকে, ফ্রিকেও থাকে, সবই তো 2 সিলেবল বিশিষ্ট। কিন্তু স্ট্রেস আনস্ট্রেস কোনটাই কখন সেটা খেয়াল করতে হবে তো। আইএমবি কে প্রথমটা আনস্ট্রেস। আচ্ছা, এটা একটু দেখে নাও তো সবাই, এটা একটু তোমরা খেয়াল করোনি? সবসময় কি এইখানে কি কোনো আনস্ট্রেস আছে স্পন্ডিতে, নাকি দুটোটাই স্ট্রেস? না স্যার, দুইটাই স্ট্রেস। একটু দেখো, এগুলো একটু মনোযোগ দাও। তুমি তো এখানে পড়াই দিলাম, তারপর হচ্ছে ফ্রিক, এখানে কি কোনো স্ট্রেস আছে না দুটোই আনস্ট্রেস? দুইটাই আনস্ট্রেস দুটোই থাকবে এমন না, ঠিক আছে? আর শুধু যে আইএমবিক মানেই দুটো সিলেবল তা না, এখানে 4টাতেই দুটো করে সিলেবল। শুধুমাত্র এখন বুঝতে হবে যে আনস্ট্রেস স্ট্রেসের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কেমন। আগেরটা আনস্ট্রেস পরেরটা স্ট্রেস, 2 সিলেবল, কিন্তু আগেরটা আনস্ট্রেস পরেরটা স্ট্রেস হলো আইএমবিক। 2 সিলেবল কিন্তু আগেরটা স্ট্রেস পরেরটা আনস্ট্রেস হলো হবে কি ট্রকেইক। কিন্তু 2 সিলেবল আবার দুটাই যদি স্ট্রেস হয় তাহলে হবে কি স্পন্ডিক। 2 সিলেবল দুটাই যদি আনস্ট্রেস হয় তাহলে হবে কি ফ্রিক। এরপর হচ্ছে দেখো 3 সিলেবল বিশিষ্ট আবার আছে এখানে 6টা। 3 সিলেবল বিশিষ্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এর অ্যারেঞ্জমেন্টটা প্রথমে হচ্ছে আনস্ট্রেস, দুইটাতে পরেরটা স্ট্রেস। এটাতে আবার প্রথমটা স্ট্রেস পরে দুইটা আনস্ট্রেস, আগেরটা আনস্ট্রেস পরে দুইটা স্ট্রেস, আগের দুইটাই দেখো স্ট্রেস পরেরটা আনস্ট্রেস। এইভাবে করে স্ট্রেস ফার্স্ট। এইটাকে আমি বলেছি তোমরা খাতায় একটু আঁকবা, সুন্দর করে লিখবা। নাম মনে রাখার দরকার নেই, কিন্তু অন্তত বেসিক ব্যাপারটাই যে এখনই ভুল করে বসলা যে দুটো থাকতে হবে। আইএমবিক মানেই দুটো থাকতে হবে এমন না, দুটো থাকতে হবে কিন্তু অবশ্যই আনস্ট্রেস স্ট্রেস হতে হবে। এবং আইএমবিক কি উল্টা হবে? প্রথমটা স্ট্রেস পরেরটা আনস্ট্রেস হবে? আইএমবিক হবে না স্যার, না, তখন তো চেঞ্জ হয়ে যাবে, ট্রকেই হয়ে যাবে। অতএব তোমাকে এখানে আইএমবিক মানে যা বলা হয়েছে সেটাই। অতএব আমি তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দিলাম, একটা লাইন দিয়ে বললাম যেটা আইএমবিক পেন্টামিটার হবে, তাহলে তুমি কি প্রথমে কি স্ট্রেস দিবা না আনস্ট্রেস দিবা? আনস্ট্রেস। হ্যাঁ, তোমার যাই থাকুক প্রথমটা হবে কি আনস্ট্রেস পরেরটা স্ট্রেস, তারপরটা আনস্ট্রেস পরেরটা স্ট্রেস, তারপরে আনস্ট্রেস তারপরটা স্ট্রেস। এইভাবে করে
আগাবে। দেখো কনজাংশন কিন্তু স্ট্রেস হওয়ার কথা না, কিন্তু আমার কবিতা অনুসারে এখানে স্ট্রেস হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ অ্যারেঞ্জমেন্টটা তাই বলতেছে, তাই না? দেখো এখানে একটু যদি আমি একটু ভাগ করি, এখানে দেখো এইখানে আমার কি অ্যান্ড হচ্ছে কনজাংশন, লাভ ঠিক আছে, লাভ আর নাউন, আর্ট হচ্ছে ভার্ব, এটাও ঠিক আছে, ঠিক আছে তো। তারপরে টেম, এটা হচ্ছে একটা ওয়ার্ডের প্রথম, সবই ঠিক আছে। তাহলে এগুলোতে আমি স্ট্রেস দিলাম, কিন্তু এই অ্যান্ডকে কি স্ট্রেস দেওয়া যাবে? জেনারেলি তো আমরা দিই না, কিন্তু এখানে কবিতার সাথে আমাকে দিতে হবে। এইটাও ঠিক একই ঘটনা, এইটা হচ্ছে লাস্ট সিলেবল, তারপর আমরা স্ট্রেস দিচ্ছি কেন? কারণ আমাকে কবি বলেছে এটাকে আনস্ট্রেস স্ট্রেস দিয়ে পড়তে হবে, ঠিক আছে তো। আমার যে গীতিকার যে গান লিখেছে বলেছে এইভাবে সুরটা করতে হবে, এই জন্য আমি এই সারেগামা দিয়েছি, তোমার মতো করলে হবে না। কথা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, মাহফুজের এখনো কিন্তু আসতেছে, হ্যাঁ আবার। ওকে, তাহলে মিটার এবং ফুট নিয়ে কি কোনো সমস্যা আছে? না স্যার। এখন তোমাদের আমি দুটো কাজ দিব বাসায়, কাজটা করবা, খাতায় লিখবা এবং আমাকে জমা দিবা। স্ক্যানশন, 3টা সনেটারি স্ক্যানশন করে আমাকে দেখাবা, মানে প্রত্যেকটা লাইনের 14টা লাইনেরই স্ক্যান করবা, ঠিক আছে? কিভাবে করবা আমি বুঝে দিয়েছি তো নাকি? কি বুঝতে পারছো না স্ক্যানটা কিভাবে করতে হবে? জি স্যার, ওই যে একটা লাইন করছিলাম আমরা। হ্যাঁ, ওই একটা লাইন করছ না, ওইভাবে প্রত্যেকটা লাইন করতে হবে। ওই একটা লাইন যেমন তার 3টা সনেটারি 14টা লাইন করে, হ্যাঁ 3টা সনেটারি কাজ করবা, করে আমাকে জমা দিবা। 3টা সনেটে আইএমপিক পেন্টামিটারে রাখতে হবে এই তো স্যার না? কেন আইএমপিক পেন্টামিটার রাখবে কেন? কোন শর্তে? ওই যে বললেন না একই করতে নাকি? না, আমি বললাম কেন তুমি ওটা আইএমপিক পেন্টামিটারে করবা সেটা আমাকে বলো। দেখি কে বলতে পারে, কার আইকিউ ভালো। ইটালিয়ান সনেট। কেন? যে কোন সনেটই তো আইএমপিক। স্যার সনেট মানেই তো আইএমপিক পেন্টামিটার। সনেটের সংজ্ঞা কি? আইএমপিক পেন্টামিটার থাকলে তো সেটা সনেট। সনেট মানে আইএমপিক না, আইএমপিক পেন্টামিটার থাকলে সনেট হবে না। আইএমপিক পেন্টামিটার মানে ওই তো স্যার সনেটে আইএমপিক পেন্টামিটার থাকে, সেটা সনেটে আইএমপিক পেন্টামিটার থাকতে হবে। সনেট হতে হলে 14 লাইন হতে হবে, আইএমপিক পেন্টামিটার থাকলে সনেট না। 14টা লাইন এবং প্রত্যেকটা লাইন হবে আইএমপিক পেন্টামিটার, ঠিক আছে? এই হচ্ছে শর্ত, শুধু পেন্টামিটারও না আবার 14টা লাইনও না, 3টা শর্ত এই জায়গায়, আইএমপিক পেন্টামিটার 14 লাইন। তারপরে তো আমাকে সনেট বলেই দিচ্ছে যে আমার স্ক্যানশন কি হবে, অন্য কিছু নিয়ে ভাবার টাইম আছে বলো? আমার সনেট তো আমাকে বলেই দিয়েছে, তাহলে আমি আবার ভাববো কেন যে আমাকে অন্য কিছু করতে হবে কিনা? সনেটের সংখ্যা কি মনে আছে সবার নাকি নাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখি কি, দেখো আমরা কয়েকটা বিষয় কিন্তু আজকে আলোচনা করেছি, অতএব বিষয়টা ভিডিও ক্লাসে দেখলে আবার দেখে নিবা, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, দেখো আ পোয়েম, ঠিক আছে? এখানে iambic pentameter কথা বলেনি। দেখো আ পোয়েম 14 লাইনস ইউজিং এনি অফ আ নাম্বার অফ রাইম স্কিম, কিন্তু পেন্টামিটারের কথা বাদ দিয়ে গেছে ওরা। হ্যাঁ, তবে এখানে বলছে হ্যাভিং 10 সিলেবাস পার লাইন, 10 সিলেবাস পার লাইন, কিন্তু ওর ক্যারেক্টারিস্টিক্সটা বলেনি এর ভিতরে। দেখো কি কি আছে, 14 লাইনস আয়াম্বিক পেন্টামিটার। এবার তুমি শেক্সপিয়ারিয়ান সনেট বলো আর পেট্রাকান সনেট বলো, ওদের আলাদা আলাদা রাইম স্কিম আছে না? জি স্যার। বলো তো এই রাইম স্কিমটা কোন সনেটের? এই রাইম স্কিমটা পেট্রারকান। হ্যাঁ, শেক্সপিয়ারিয়ান। ভালো করে খেয়াল করো, চারটা 3টা করে ইয়া আছে, কোয়াট্রেন আছে, আর 2টা হচ্ছে কাপলেট আছে। জি স্যার, এটা শেক্সপিয়ারিয়ান। এটা শেক্সপিয়ারিয়ান স্যার। হ্যাঁ, শেক্সপিয়ার শেক্সপিয়ারিয়ান সনেট। আর এটা ওটা পেট্রারকান এই সনেট। দুটো ভাগ দেখো, মানে তোমার রাইম স্কিম তো বলেই দিচ্ছে এটা কার, বলছে না? হ্যাঁ, ইতালিয়ান বা পেট্রারকান সনেট। এর আবার স্টেটে দুটো সিস্টেম, সিডি অথবা সিডিই, এই তো। আর ভোল্টটা কোথায় থাকে, শেক্সপিয়ারিয়ান সনেটে নাকি পেট্রাকান সনেটে? ভোল্টটা পেট্রারকান সনেটে। হ্যাঁ, অক্টেভ থেকে স্টেটে আসতে যে একটা টার্নিং, এটাকে বলে ভোল্টা। ঠিক আছে? এখানে থিম অফ লাভ বলা হয়েছে, সবসময় যে থিম অফ লাভ থাকবে তা না। হ্যাঁ, বলছে স্প্লিট ইওর সনেট ইনটু অক্টেভ আর সিস্টেট অথবা 3 কোয়ার্ট্রেন এন্ড আ কাপলেট। তাহলে অক্টেভ এবং সিস্টেট হচ্ছে পেট্রাকান সনেট, আর 3 কোয়ার্ট্রেন অথবা কাপলেট হচ্ছে আমাদের
কার? শেক্সপিয়ারিয়ান সনেট Experience. এই তো সিম্পলি আমরা তিনটা সনেটকে কিন্তু আলাদা করে বুঝে ফেলছি। কোনো সমস্যা আছে বুঝতে? বলো। না, সনেট স্যার। কি, কত প্রকার, হ্যাঁ, এর রাইম স্কিম কি, এর মিটার কি, এর ফুট কি, আয়াম্বিক কি, পেন্টামিটার কি, হ্যাঁ, লিরিক কি, মানে একটা সনেটের সাথে রিলেটেড যে বিষয়গুলো আমি তোমাদেরকে আজকের ক্লাসের মাধ্যমে বলে দিলাম। আগামী দিন আমরা কিছু লিটারি টার্মস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যতগুলো পয়েন্ট পড়েছি তার সাথে রিলেটেড যে লিটারি টার্মসগুলো সেগুলো আমরা পড়ে ফেলবো। স্যার আগামী সপ্তাহে নাকি রুটিন চেঞ্জ করার কথা ছিল কাদের রুটিন? কলেজে? আমাদের। না না না, এইখানে ওই যে বাংলা কি দুইটা সাবজেক্ট আছে। ও আচ্ছা, আমরা চ্যাপ্টারটা বলেছিলেন স্যার চ্যাপ্টার চেঞ্জ করে দিবেন। ইয়েস, আজকে বার। ও আচ্ছা, সরি। হ্যাঁ, মানে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার, তার মানে আজকে এই সপ্তাহ শেষ, আগামী মানে আগামী দিন থেকে আমরা চ্যাপ্টার 2 পড়ব এগুলোর। মনে করে দিয়েছি। ও আচ্ছা, সরি। চ্যাপ্টার 2 যার যেটা আছে তার চ্যাপ্টার 2 গুলো পড়ে ফেলবা। কোশ্চেন কিন্তু অলরেডি দেওয়া আছে গুগল ক্লাসরুমে। আচ্ছা, আমি একটু দেখে নিই একবার, যাও, তারপর যদি না দেওয়া থাকে আমি এখনই শেয়ার করে দিব। হ্যাঁ স্যার, দেয়াই আছে 3 চ্যাপ্টার করে। হ্যাঁ, আমি একবারে 3টা করে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে পলিটিক্যাল থিওরি, হ্যাঁ 3টা করে দেওয়া আছে। ভয়েসের ইকো এখনো হচ্ছে? না, এখন হচ্ছে না। ওকে, তাহলে এই তো আজকের মতো আলোচনা।